নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে এবং আমি আশা করব যে আপনারা কিন্তু খুব খুব ভালো আছেন এবং এই এপিসোডে মানে আমাদের অনেকটা কন্টিনিউয়েশন চলছে। আমি বলেইছিলাম যে পরপর অনেকগুলো বিষয় নিয়ে আমরা আসব এই টপিকটার ওপরে, এক্সেলেন্স ইন লাইফ, উৎকর্ষ জীবন, এর ওপরে আমাদের আলোচনা চলবে। আশা করি আপনারা খুব ব্যাপারটাকে নিতে পারছেন আস্তে আস্তে। আমরা আলোচনায় যাব। আমাদের স্টুডিওতে যথারীতি উপস্থিত আছেন বিকে সুজয় ভাই। আমরা সুজয় ভাইয়ের কাছে যাব। নমস্কার। ওম শান্তি। আচ্ছা, আমরা তো এই রাগের উৎস, লক্ষণ এগুলো নিয়ে আলোচনা করছিলাম আগের এপিসোডগুলোতে। এবার আমরা যে জিনিসটা জানতে এখনো পারিনি সেটা হচ্ছে যে রাগ তো হচ্ছেই সবারই কম বেশি, কিন্তু এটা থেকে তো বেরোতে হবে। এটা বেরোবো কি করে? আপনি যে রাগের প্রতিকারের কথা বললেন সেটাকে কিন্তু খুব সিম্পল ভাবে বলতে গেলে রাগের প্রতিকার আমরা জেনারেল বলতে পারি, যেহেতু আমাদের সাবজেক্ট স্পিরিচুয়ালিটি এবং মেডিটেশন, সেহেতু আমরা বলতেই পারি যে স্পিরিচুয়াল নলেজকে অ্যাডপ্ট করুন, মেডিটেশন প্র্যাকটিস করুন। মানে স্পিরিচুয়ালিটিতে মেডিটেশনের ভূমিকাটা কি? স্পিরিচুয়ালিটিতে মেডিটেশনের ভূমিকা তো পরে আমরা আসবই, সেটা তো আলোচনা করব, কিন্তু রাগ প্রশমনের ক্ষেত্রে যেটা করা যায় যে আমরা খুব সিম্পল ভাবে বলতে পারি যে মেডিটেশন করুন। কিন্তু আমার মনে হয় যে বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই পরিস্থিতিতে শুধুমাত্র একজন মানুষকে একটা প্রেসক্রাইব করে দেওয়া যে মেডিটেশন প্র্যাকটিস করুন বা স্পিরিচুয়াল নলেজ অ্যাডপ্ট করুন অ্যান্ড কাম অ্যান্ড জয়েন ব্রহ্মা কুমারীজ ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ইউনিভার্সিটি, এটা বোধহয় এখন সেই জায়গায় নেই। কেননা অনেকটা বলতে পারেন যে সিচুয়েশনটা কিছুটা হলেও আউট অফ কন্ট্রোল। মানে আমি অতি সাম্প্রতিক কতগুলো ঘটনা বলছি যেটা ঘটলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এবং ইস্টার্ন ওয়ার্ল্ড, মানে আমাদের দেশেও এখানে অনেক ঘটনা ঘটছে যেখানে একটি বন্দুকবাজ স্কুলের মধ্যে ঢুকে মানে র্যান্ডমলি ফায়ার করলো কিছু ছাত্রছাত্রীর ওপর কোনো কারণ ছাড়া, তার কোনো মানসিক অবসাদকে সে সেইভাবে এক্সপ্রেস করলো। বা আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ করে কোনো একটা গাড়ির ফুটপাতের উপর সে ড্রাইভার চাপিয়ে দিল এবং বেশ কিছু মানুষ তাতে মারা গেল, কারণ সে রেগে গেছে, কারণ সে মানসিকভাবে অবসাদে ভুগছে। একজন মানসিক অবসাদের ভোগার ফলে অনেকগুলো মানুষের প্রাণহানি ঘটলো। তাহলে এমন যখন পরিস্থিতিটা, তখন সেই পরিস্থিতিটাকে সঠিকভাবে অ্যাড্রেস করার কিন্তু দরকার আছে এবং এটাকে নিয়ে আরো বেশি স্টাডি করার দরকার আছে। তা আমরা যে সমস্ত লক্ষণগুলো নিয়ে কথা বলেছি সেই লক্ষণগুলোর মধ্যে আরো বেসিক যদি 3টে লক্ষণকে আমরা যদি একটু হাইলাইট করি এবং তারপরে প্রতিকার নিয়ে কথা বলি তাহলে আমার মনে হয় ভালো হবে। এবং সেই লক্ষণগুলোর মধ্যে প্রথমেই যেটা আসছে, আমি আগেও বলেছি মানসিক অবসাদ আলোচনা করার সময়, সেটা হচ্ছে ফলস প্রাইড বা মানুষের মধ্যে একটা মিথ্যে অহংকার। এই অহংকারের লেভেলটা এমন একটা জায়গায় গেছে যে আমার কাছে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পজিশন, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসও যদি আমার কাছে থাকে, আপনার সেটা নেই, তাহলেও কিন্তু আমি অহংকারী হচ্ছি। ইভেন আমি অ্যাজ এ হিউম্যান বিইং এমনও অহংকার যে আমি অ্যাজ এ পুরুষ হতে অহংকারী হয়ে যাচ্ছি, একজন নারীর জন্য তার অহংকার হচ্ছে, এমন যখন পরিস্থিতিটা, এবং সেইখান থেকে তৈরি হচ্ছে অ্যারোগেন্স। এই জন্য স্পিরিচুয়াল ম্যানেজমেন্টে যেটা বলা হয়, প্রাইড ইজ দ্য ফাদার অফ অ্যারোগেন্স। আমাদের মধ্যে যে উদ্ধত ভাব আমরা রাস্তায় চলতে গিয়েও দেখি, আমি যে এক্সাম্পলগুলো দিলাম এগুলো কিছুই নয়, ঔদ্ধত্যের একটা বহিঃপ্রকাশ। একটি বন্দুকবাজ এলো, গুলি চালালো, একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছিল রাস্তায়, সে হঠাৎ করে ফুটপাতের উপর গাড়িটাকে তুলে দিল, বা একজন হঠাৎ করে মনে করলো নিজেকে ব্লাস্ট করে বেশ কিছু মানুষকে শেষ করে দেবো। এটা কিন্তু কিছুই না, ওয়ান কাইন্ড অফ অ্যারোগেন্স। এর সাথে সাথে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এনভি। এনভি মানে ও কাইন্ড অফ হিংসা। এই হিংসাটা বহু বছর ধরে, বহু দিন ধরে এটা কিন্তু প্রতিপালিত হচ্ছে। একেও স্পিরিচুয়াল ম্যানেজমেন্টের ভাষায় বলা হয় এনভি ইজ দ্য মাদার অফ স্ট্রং ফিলিং। মানে আপনার মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে খুব কঠিনভাবে আপনি সেটাকে নিয়ে আঁকড়ে বসে আছেন, সেটা কিন্তু পরবর্তীকালে এনভির রূপ নেবে। এবং এই যে চেনগুলো আমি বলছি, যেটা যে ফাদার অফ অ্যারোগেন্স প্রাইডকে, এনভি মাদার অফ স্ট্রং ফিলিং, এর সাথে সাথে আছে জেলাসি। জেলাসি একটা খুব কমন টার্ম। জেলাসি তো খুব স্বাভাবিকভাবেই আমরা খুব মনে করি যেন জাস্ট লাইক আমাদের রেগুলার খাওয়া পড়া যেমন একটা ডিউটি বা কর্তব্য, জেলাসি থাকা খুব দরকার। কেউ কেউ তো জেলাসিকে জাস্টিফাইডও করে।
এবং আমি যেটা বলছি যে একটা চেন অফ রিয়াকশন প্রত্যেকের সাথে প্রত্যেকে রিলেটেড, যেমন এনভি, প্রাইড এন্ড জেলাসি। জেলাসির ক্ষেত্রে স্পিরিচুয়াল ম্যানেজমেন্টে বলা হয় ইট ইজ আ ডটার অফ অ্যাপ্যাথি। একজন নিজের প্রতি যদি কোনো বৃতৃষ্ণা তৈরি হয় না, নিজের প্রতি বৃতৃষ্ণা, সেটাই কিন্তু জেলাসি বা ঘৃণার ভাব বা একটা হিংসার ভাব তৈরি করে। নিজের প্রতি তার বৃতৃষ্ণা, নিজের প্রতি সেই ফিলিংস গুলো। এর আগেও আমরা মানসিক অবসাদ বা মানসিক চাপ নিয়ে যখন আলোচনা করেছি, তখন একটা কথা কিন্তু আলোচনার মধ্যে এসছে যে আমি যে এই ধরনের ব্যবহারগুলো করছি তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? সব থেকে বেশি হচ্ছে আমি। কারণ আমার ওপর দিয়েই থটস গুলো চলছে, আমি সেগুলোকে রিয়্যাক্ট করছি এবং তার ফলস্বরূপ সেগুলো আসছে। সুতরাং রাগের ক্ষেত্রেও যেটা হয়ে থাকে যে একজন মানুষের মধ্যে দিয়ে এটা স্ট্রং একটা ফিলিংস চলতে থাকে, সেই স্ট্রং ফিলিংস এর বহিঃপ্রকাশ হচ্ছে রাগ। সুতরাং রাগের প্রতিকার করবার আগে আমাকে জানতে হবে যে কোথা থেকে রাগটা আসছে। হ্যাঁ, মানে উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে। আমাদের মধ্যে সেই স্ট্রং ফিলিংস গুলো, যে কোনো ব্যাপারকে আঁকড়ে থাকা এবং সেই নেগেটিভ থটস এর একটা সার্কেল তৈরি করা। একদম একটা সিম্পল ঘটনা নিলাম, সেটাকে নিয়ে আমার সংস্কার এবং আমার অতীতের ঘটনাগুলোকে মিশিয়ে আমার সাবকনসিয়াস মাইন্ডে আমি কন্টিনিউয়াসলি মিক্সড আপ করতে থাকলাম। একদমই তাই। এটাকে অনেকটা বলতে পারেন যে রান্নাঘরে মিক্সার গ্রাইন্ডারের সাথে কিন্তু আমাদের থট প্রসেসটা অনেকটা আরো সিম্পল ভাবে বলতে যেমন এটা হয় না, অনেক সময় ধরুন একটা পজিটিভ কথা হচ্ছে, এবার পজিটিভ কথা হতে হতে কোনো ব্যক্তি ওই যে পেছন দিকের যে ব্যাপারটা ছিল, মানে ওটাকে যে টেনে আনলো, এখানকার পজিটিভনেসটা কিন্তু নষ্ট হয়ে গেল টোটালি। পজিটিভনেসটা কিভাবে নষ্ট হলো? তার মধ্যে কি হচ্ছে না, তার অতীত এবং সংস্কার তার সাথে মিক্সড আপ হচ্ছে। আলোচনাটা যদি ভালো হয়, আলোচনাটা পজিটিভ এবং আলোচনাটা পজিটিভ, আউটকামটাও হয়তো পজিটিভ হতো, কিন্তু আমি আমার মতো করে সেটাকে ট্রান্সফার করছি এবং এই ট্রান্সফারটা কিভাবে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। এইটা হচ্ছে মেন কারণ রাগের। যে কটা লক্ষণ বা সাইন আমরা আলোচনা করেছি বা যে কটা পয়েন্টস আমরা আলোচনা করলাম, তার মধ্যে কিন্তু সব থেকে বেসিক যেটা পয়েন্ট সেটা হচ্ছে থটস। আমাদের চিন্তাটা কি হচ্ছে না, সিডস অফ এনি অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে গাছ বা ফল, সেখানে কিন্তু সিডস হচ্ছে থটস। আমাদের থটসটা যখন আমরা কন্ট্রোল করতে পারবো বা ট্রান্সফর্ম করতে পারবো, তখন কিন্তু খুব সহজেই আমরা রাগকে প্রতিকার করতে পারবো। এবং তার আগে যেটা বলা হচ্ছে যে রাগের আসল যে কারণগুলো, সেই কারণগুলোকে কিন্তু খুব মাইনিউটলি ফলো করা দরকার আছে। মানে রাগের যে কারণগুলো সেগুলোকে আগে জানতে হবে, কেন আমার এই রাগটা হচ্ছে এবং কি কারণে হচ্ছে, এবং এটা আমি কি করলে সলভ হবে, কোনটা করলে সলভ হবে। তাহলে ওটা সলভ করলে অটোমেটিক্যালি একটা একটা করে রাগের কারণগুলো কমতে থাকবে। এটা মনে হয় না জমানোটা আমার মনে হয় ভালো। অনেক আছে না জমাতে 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 বেশ অনেকটা বড় করে ফেলে, মানে সলিউশন করতে পারে না, কমাতে পারে না। যেটাকে আমরা ব্যাগ এন্ড ব্যাগেজের সাথে কম্পেয়ার করেছি, একদম তাই, এটা আলোচনা করেছি আমরা আগে। ঠিক, একটার পর একটা ব্যাগেজ, একটার পর একটা বার্ডেন আমরা নিতে থাকি। আমার যেটা মনে হয়, ওই কারণে প্রত্যেকটা মানুষের উচিত রাগ যদি জমতে থাকে সেটাকে জমতে না দিয়ে একটা একটা করে সলভ করা। তাহলে কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যাবে, মাইন্ড অনেকটা ফ্রেশ হয়ে যাবে। ঠিক তাই। আচ্ছা, এই যে রাগের যে সলিউশনটা, এটা যদি আপনি আরেকটু ডিটেইলে যদি একটু বলেন আমাদের দর্শকদের। এখানে প্রতিকারের যে উপায়গুলো আছে, সেক্ষেত্রে আমরা যদি একটু স্পিরিচুয়াল ম্যানেজমেন্টের কথা যদি বলি এবং এটাকে যদি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে প্রথমেই যে পয়েন্টসটা হচ্ছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি কিন্তু স্ট্রেসের ক্ষেত্রেও সেটা বলেছি, ম্যানেজ ইওর টাইম, মানে নিজের সময়কে প্রপারলি ম্যানেজ করা। আমি কখন কোন কাজটা করব, সেই কাজটা করার সময় সেটা উপযুক্ত সময় কিনা সেটার বিবেচনা করা, সেটার জন্য একটা অবজারভেন্স তৈরি করা। আমি এই কথাটা বলছি না যে আমাদের ডেইলি রুটিনের জন্য বলছি, আমাদের কমপ্লিট লাইফের ক্ষেত্রেও কখন কোন কাজটা করা উচিত, কখন কোন কাজটা করা দরকার, উইদাউট হ্যাভিং এনি এক্সটার্নাল প্রেশার। আমি যেটা বলছি, এমন একটা থাকে না যে এই সময়ের মধ্যে আমাকে আমার কেরিয়ারটা তৈরি করে ফেলতে হবে, এই সময়ের মধ্যে আমাকে আমার পড়াশোনাটা শেষ করে ফেলতে হবে, এই সময়ের মধ্যে আমাকে আমার ফ্যামিলি সেট আপ করতে হবে, এবং তার সাথে সাথে একটা এক্সটার্নাল প্রেশার তৈরি হয়। এক্সটার্নাল প্রেশারটা কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি বা রিলেশনশিপের যারা রয়েছে তারাও তৈরি করে। আমি যদি সেইগুলোর মধ্যে না গিয়ে আমার নিজের যে পারপাস অফ লাইফটা এবং আমি কি করতে চাই সেটা যদি প্রপারলি অনুধাবন করি, অবজার্ভ করি, এবং তার সাথে কন্টেম্পলেশন মানে ডিপ আন্ডারস্ট্যান্ডিং,
যে আমার লাইফের পারপাসটা কি, আমি কখন কোন কাজটা করব, সেটা আমার জন্য ঠিক কিনা, সেইটাকে যদি বুঝি, এটাকেই বলা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এবং এই টাইম ম্যানেজমেন্টের সাথে সাথে একটা হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল বলতে আজকের দিনে জেনারেলি যেটা হয় আরবান এরিয়া মানে শহরে, গ্রামের ক্ষেত্রেও এখন খুব খারাপভাবে বলতে গেলেও খুব প্রভাবিত হয়। আমি যেহেতু গ্রামে সেই অর্থে কান্ট্রি সাইডে থাকি, মানে গ্রাম এবং শহর মেশানো, শহরের কাছাকাছি, সেহেতু আমি দেখতে পাই যে যেটা প্রথম দিকে ছিল প্রায় 10 বছর আগে গ্রামের ছেলেদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে যে ধরনের লাইফস্টাইল আমি দেখতাম, তাদের মধ্যে যে সফটনেসটা ছিল, যে সিম্পলিসিটিটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এখন কিন্তু অনেক চলে গেছে। এবং কোনো কোনো জায়গায় শহরের লোকের থেকে ছাপিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। এবং সেখানে কি হচ্ছে না, হেলদি লাইফস্টাইলটা খুব খারাপভাবে হ্যাম্পার্ড হচ্ছে। মানে তারা ঠিক বুঝতে পারছে না যে কোন ধরনের লাইফস্টাইল আমাদের অ্যাডপ্ট করা উচিত, যেটা আমাদের ট্র্যাডিশনাল লাইফস্টাইল ছিল, বাবা মার সাথে যে লাইফস্টাইলটা আমরা ডিল করেছি সেটা করব, না আমরা ফলো করব যেখানে মনে হচ্ছে যেন শহরে গেলে শহরটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে পড়ছি। এই যে মানসিকতা, তখন কিন্তু একটা লাইফস্টাইলের হেলথটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। শহরও তো ফলো করছে কাউকে, এক্স্যাক্টলি। এরা ভাবছে যে আমরা শহরকে ফলো করছি, মানে এই ব্যাপারটা একটা জায়গায় বলা যায় যে একটা আনহেলদি র্যাট রেস চলছে। এবং এই আনহেলদি র্যাট রেসের সাথে সাথে আমরা আরেকটা পয়েন্টকে এখানে হাইলাইট করব, যেটা একটা প্রতিকারের উপায়। আমরা কিন্তু ফ্যামিলি সাপোর্ট কিন্তু খুব একটা নিতে চাইছি না। আমরা সবাই একটা ইন্ডিভিজুয়াল স্যাটেলাইটের মতো লাইফ ডিল করছি। আমাদের মধ্যে খুব স্বাভাবিক কথোপকথন আজকালকার দিনে ছেলে মেয়েদের মধ্যে, যে তুমি তোমারটা বুঝে নাও, আমি আমারটা করছি। এটার পেছনে একটা কারণ আমার যেটা মনে হয়, যাদের হেল্প নেওয়া হচ্ছে তারাও বোধহয় কোনো না কোনো সময় হয়তো বলছে, ও তো আমি ওকে ওটা করে দিয়েছিলাম, আর তাই বলে তো আজকে ও এটা এখানটায়, এই যে জিনিসটা, এটা তো একটা আছে যে এই যে বার্ডেন রিলেশনশিপের, আপনি যে বললেন যে একটা বার্ডেন, যে আমার একটা সার্টেন স্টেজ, আমি এতদিন তাদের হেল্প নিয়েছি, আজকে আমি বোধহয় কোনো একটা জায়গায় ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, তাই জন্য আমি কি বলছি যে আমার আর তাদের হেল্পের দরকার না। আমি এখানে হেল্প বলছি না, আমি বলছি সাপোর্ট। সাপোর্ট মানে কি, যে আমি যে কাজটা করছি তার একটা পজিটিভ বা নেগেটিভ রিয়াকশন তো হবে, ইদার পজিটিভ অর নেগেটিভ। তা আমি যদি সেটাকে একটু বোঝার চেষ্টা করি যে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা আমার বা আমার পারিপার্শ্বিক পরিস্থিতির উপর কতটা প্রভাব ফেলবে, সেটাই কিন্তু সাপোর্ট ফ্রম দ্য ফ্যামিলি। পরিবার এটাই চায় প্রত্যেকের কাছে। আরো একটা ব্যাপার হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। আজকের দিনে কিন্তু এটা খুব বড় একটা ব্যাপার। প্রত্যেকের সাথে কমিউনিকেশনে ব্যস্ত, তারা কিন্তু সঠিক যে কমিউনিকেশনটা একজন মানুষের সাথে, এই যে আমাদের কথোপকথন, এটার মাধ্যমে তো একটা সলিউশন বেরিয়ে আসছে। এটা কিন্তু কমিউনিকেশনের একটা জেনারেল কমিউনিকেশনের ফেনোমেনা। মানে কমিউনিকেশন মানেই তাই, আপনি যে কোনো জায়গায়, সেটা আপনি রকে বসে যদি এমনি সিম্পল একটা গসিপিং আড্ডাও হয়, সেখানেও কি হবে না, আগে কারণ আসবে তারপরে সলিউশন আসবে। আজকের দিনে মানুষ কমিউনিকেশন থেকে দূরে থাকার জন্য তারা কি করছে না, সবসময় একটা রিজন বা কারণের মধ্যে রয়েছে, সলিউশনটা বার করতে পারছে না। এবং এইটা কি হচ্ছে না, এই যে লাইফস্টাইলের আনহেলদি লাইফস্টাইল, ফ্যামিলি সাপোর্ট না নেওয়া এবং কমিউনিকেশন না থাকার জন্য তাদের মধ্যে ফিলিংসটা তারা আউটব্রাস্ট করতে পারছে না। ফিলিংস বলতে আমি যেটা বলছি, যে আগে খুব সাধারণ আমাদের যে কৈশোর জীবন কাটিয়েছি, সেখানে আমরা দেখেছি আমরা বন্ধুদের সাথে ঝগড়া করেছি, সেখানে হয়তো কোনো কোনো জায়গায় ব্রয়েলসটা একটু হাতাহাতির জায়গায় গেছে, একটা বন্ধুত্বপূর্ণ, এবং তারপরে হয়তো রাগ হয়েছে, আবেগে কান্নাকাটি হয়েছে, আবার ঝগড়া, ভালোবাসা, এই যে একটা বলতে পারেন যে একটা সফটনেস, সিম্পল আবেগ, ইমোশন, এইটা কিন্তু এখন চলে গেছে একদমই মানুষের মধ্যে। বিশেষ করে আমি বলতে চাইছি যে টিনেজার্সদের, যারা ছোট, যারা নতুন জেনারেশন যেটা আসছে, তারা খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিচ্ছে। এই যে বন্দুকবাজের কথা বলছি, একটা খুব কম বয়সের ছেলে, 16 বছর বা 17 বছর, সে ডিসিশন নিয়েছে, এমন একটা স্ট্রং ফিলিংস তার মধ্যে চলে এসেছে যে সে কিছু না কিছু করে সেটাকে এক্সিকিউট করবে। এবং আপনি চিন্তা করুন, যে ফিলিংসটা সামান্য হাতাহাতি হতো, সামান্য ঝগড়া হতে পারতো, সেটা এমন হলো যে কাউকে মেরে দেওয়া হলো। এবং মেরে দেওয়া শুধুমাত্র সেই ব্যক্তিকে নয়, একটা কমপ্লিট ভাবে নিজের প্রেজেন্সকে বোঝানোর জন্য আরো অনেককে। এই স্ট্রং জায়গা, এইটা যে একটা কাইন্ড অফ এপিডেমিক বা মহামারীর জায়গা নিয়েছে, এটাকে কিন্তু অ্যাড্রেস করার দরকার আছে। র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দি সোসাইটি, মানে সমাজের প্রত্যেক স্তরের প্রত্যেক ব্যক্তি
দরকার আছে। সেটা যেমন পরিবারের প্রয়োজন, সেটা সাপোর্ট দরকার, সমাজের সাপোর্টের দরকার আছে, এবং ব্যক্তি বিশেষে আমাদেরও একটা বিরাট বড় একটা রেসপন্সিবিলিটি, বিং দ্য মেম্বার অফ স্পিরিচুয়াল এরিনা বা স্পিরিচুয়াল ফ্যামিলি, আমাদেরও কিন্তু এটা একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি আসে এই পার্টিকুলার জায়গাগুলোকে বোঝার বা জানার। তাহলে কিন্তু রাগ ব্যাপারটা এবং তারপরে যে প্রতিহিংসা, রিভেঞ্জ বা ভেঞ্জিয়েন্স, এটা থেকে কিন্তু আমরা নিস্তার পেতে পারি সহজে। আচ্ছা সুজয় ভাই, এতে মেডিটেশনের ভূমিকাটা কি? মেডিটেশনের এখানে খুব ভালো রোল আছে। ভালো রোলটা হচ্ছে, একদম সিম্পল ভাবে যদি আমি বলি, মেডিটেশন কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে পারলে আমাদের মধ্যে যেটা স্ট্রংলি যেটা তৈরি হবে, এবং আমরা খুব কনসাসলি এটা নিয়ে স্টাডি করেছি, যে একজন ব্যক্তির মধ্যে রিয়াকশন থেকে বা রেজিস্ট্যান্স থেকে অ্যাকসেপ্টেন্স তৈরি হবে। এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, বোঝার চেষ্টা করুন যে আমাদের মধ্যে সেই অ্যাকসেপ্টেন্স ব্যাপারটাও কিন্তু চলে গেছে, গ্রহণযোগ্যতা। আমরা কিন্তু কোনো কিছু কোনো মানুষের কাছ থেকে অ্যাকসেপ্ট করতে আর পারছি না। আমি নিজেকে নিজে অ্যাকসেপ্ট করতে পারি, আমার যে কটা দোষ গুণ ত্রুটি আছে সেগুলো 7 গুণ মাপ বলা যায়, কিন্তু অপরের ক্ষেত্রে সেই অ্যাকসেপ্টেন্স নেই, অপরের ক্ষেত্রে তৈরি হচ্ছে রেজিস্ট্যান্স। মেডিটেশন প্র্যাকটিস করলে একটা ডিপ কনসেন্ট্রেশন তৈরি হয়, এবং তার সাথে সাথে আপনার মধ্যে একটা আত্মিক শক্তি, যেটাকে আমরা এম্পাওয়ারমেন্ট বলি, সেই আত্মিক শক্তিটা তৈরি হয়। তার নিজের প্রতি রিয়েলাইজেশন বাড়ছে, এবং চারপাশে ঘটা যে ঘটনার সমূহ, যেটা একই সাথে তো অনেকগুলো ঘটনা, সেই ঘটনার সমূহ সম্বন্ধে সম্যক জ্ঞান সে পাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, তার মধ্যে অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে, সে এম্পাওয়ার্ড হচ্ছে। এইটা কিন্তু খুব ভালো একটা প্রসিডিওর মেডিটেশন, এবং আমি তো বলবো ফ্রম দ্য ফিল্ড অফ স্পিরিচুয়ালিটি দ্যাট মেডিটেশনই হচ্ছে আলটিমেট প্রসিডিওর, কোনো মেডিসিন নয়। এবং পেয়নেট বা গুলি, এর গুলির বদলে গুলি চালিয়ে নয়, আই ফর এন আই নয়। মেডিটেশন অ্যান্ড ইন্ট্রোস্পেকশন, আত্ম অনুসন্ধান, এবং টক টু দ্যাট সুপ্রিম অথরিটি, দ্য ক্রিয়েটার, দ্য সাস্টেইনার অফ দিস ওয়ার্ল্ড, যে এই পৃথিবীকে তৈরি করেছে, তার সাথে একটা সময় বসে কানেক্ট হওয়া, এইটা সব থেকে বড় প্রতিকার রাগের। খুব ভালো লাগলো, আমরা রাগটা সম্পর্কে এতটা বলতে পারলাম, একটা কমন ডিজিজ এটা একটা। তো আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি। আমরা অনেকটা জানতে পারলাম, সেটা হচ্ছে যে রাগ, এই রাগটা যদি আমরা আমাদের জীবন থেকে আস্তে আস্তে সরিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরা ভালো থাকবো এবং আশপাশের সবাইকে আমরা ভালো রাখতে পারবো। তাই সবাইকে বলছি, মেডিটেশনের দ্বারা, একটাই কথাই বারবার আসছে, সেটা হচ্ছে মেডিটেশনের দ্বারা আমাদের সব কিছুকে, খারাপ সব কিছুকে মুছে ফেলতে হবে, এগিয়ে যেতে হবে, বেরিয়ে আসতে হবে, একটা গণ্ডির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। তাই আমার অনুরোধ রইল, আপনারাও চেষ্টা করুন, মেডিটেশন করুন, আস্তে আস্তে আপনাদের নিজেদের জীবনটা পরিবর্তন করুন, সত্যি ভালো থাকবেন, আর ভালো থাকুন এটাও আমি চাই। তাই আজকের মতন আসছি, আমাদের সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন।